খুব কম। একটা গ্রাম যেখানে নদীর পাড়ে ভেসে আসে মাথাহীন নিথর দেহ, কিন্তু মাথা আর কখনো ফেরে না। এভাবে 5 বছর কেটে যায়। গ্রামের মানুষ এই ভয়কে নাম দিয়েছে ডুবে যাওয়া ভূত। আর এই ভয়টাই যদি হয় কারো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। হঠাৎই নিখোঁজ হয় এক নিরীহ মেয়ে। সবাই ধরে নেয় মেয়েটি মারা গেছে। এরপর থেকে শুরু হয় সিনেমার আসল গল্প, যা এমন এক রহস্যে ঘেরা যার সত্যটা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। chứ không đòi hỏi gì khác. সিনেমার শুরুতেই আমরা 19 শতকের ভিয়েতনামের একটা ছোট গ্রাম দেখতে পাই। এখানে সকালবেলাও কুয়াশায় ঢাকা থাকে আর বাতাসে ঘুরে বেড়ায় এক অদ্ভুত আতঙ্ক। 5 বছর ধরে এই গ্রামের মানুষ বেঁচে আছে এক ভয়াল ছায়ার সঙ্গে, এক ভয়ঙ্কর আত্মা যাকে গ্রামের লোকেরা ডুবে যাওয়া ভূত হিসেবেই জানে। গ্রামবাসীদের বিশ্বাস, গ্রামের ভেতরে বয়ে চলা নদীর ভেতরে এক প্রতিশোধ পরায়ণ আত্মা বাস করে। এই আত্মা শুধু মানুষ মারে না, তাদের পানির নিচে টেনে নিয়ে যায় এবং মাথা খেয়ে ফেলে। এ পর্যন্ত 8 জন মারা গেছে এবং তাদের মাথাবিহীন দেহ পাওয়া গেছে নদীর পাড়ে। তারপর থেকেই পুরো গ্রাম কাঁপছে আতঙ্কে। এই ভয়াবহ পরিবেশে আমরা মুন নামের এক কাপড় ব্যবসায়ীকে দেখতে পাই। সে একজন ধীর ও সাহসী নারী, যে নিজের ভাতিজি এনগাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু মুনের পৃথিবী ভেঙে পড়ে যখন হঠাৎ তার ভাতিজি নিখোঁজ হয়। 5 দিন কেটে যায়, কিন্তু কোনো খোঁজ নেই। মুন সর্বত্র তার খোঁজ করতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। শুধু নদীর ধারে এনগার একটি জুতো পাওয়া যায়। গ্রামবাসী আর গ্রাম প্রধান ধরে নেয় যে এটাও নদীর সেই ডুবে যাওয়া ভূতের কাজ। সবাই বিশ্বাস করতে শুরু করে মুনের ভাতিজিও মারা গেছে। গ্রাম প্রধান তার সৈন্যদের এনকার খোঁজ বন্ধ করতে আদেশ দেয়, কারণ তার মতে মেয়েটিকে খুঁজে পাওয়া এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু মুন তা কিছুতেই মানতে চায় না। মুন যুক্তিতে বিশ্বাস করে, বাস্তববাদী একটা মানুষ। সে অন্ধভাবে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তখনই সে লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবাই উপেক্ষা করেছে। আগের ঘটনাগুলোতে লাশ পাওয়া গিয়েছিল নদীর পাড়ে, কিন্তু তার ভাতিজির দেহ এখনো পাওয়া যায়নি। এ থেকে সে বিশ্বাস করে তার ভাতিজি এনকা এখনো বেঁচে থাকতে পারে। তার মনে সন্দেহ জাগে, এটা কোনো ভূতের কাজ নয়, বরং এটা কোনো মানুষের কাজ। তাই সে সাহায্যের জন্য ডেকে আনে একজন গোয়েন্দাকে, যিনি বিজ্ঞান ও পর্যবেক্ষণে বিশ্বাস করেন, কোনো গুজব বা কুসংস্কারে নয়। এই গোয়েন্দা সুপার ন্যাচারাল মনে হওয়া রহস্যগুলো সমাধান করে বেশ পরিচিতি লাভ করেছে। লোকটির নাম কিন। কিন নিজের তলোয়ার আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সমেত গ্রামে প্রবেশ করেই বুঝতে পারে পুরো গ্রামটিতে ভয়ঙ্কর এক নীরবতা, আতঙ্কিত পরিবেশ তৈরি হয়ে আছে। চারদিকে ছোট ছোট মন্দির আর ধূপের ধোঁয়ায় ভরা বাতাস। কিন আরো একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে যে কিছু গ্রামবাসীর নাক দিয়ে রক্ত পড়ছে। কিন গ্রাম প্রধানের বাড়িতে যায় মুনকে খুঁজতে খুঁজতে। সেখানে মুন প্রহরীদের সঙ্গে তর্ক করছে, সাহায্যের জন্য অনুনয় করছে। কিন মুনকে সেখান থেকে নিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি মুন আর কিনের একটা পুরনো ইতিহাস আছে। কিন একসময় মুনের দুর্নীতিগ্রস্ত প্রাক্তন স্বামীকে গ্রেপ্তার করেছিল, তবু মুন কিনের সততা দেখে তাকে সম্মান করে। মুন কিনকে বলে যে গ্রামের প্রধান আদতে কোনো কাজের লোক নয়, তার ভাতিজি নিখোঁজ, কিন্তু প্রধান এখনো কিছুই করতে পারছে না। তারা একসাথে মুনের ভাতিজির বাড়িতে যায়, যেখানে এনগা তার বাবার সঙ্গে থাকতো। কিন তদন্ত শুরু করে। সে জানতে পারে এনগা ছিল শান্ত স্বভাবের মেয়ে, তার কোনো শত্রু ছিল না। কিন্তু এখানে একটা বড় সূত্র তার সামনে আসে। 2 সপ্তাহ আগে এক চোর এনগার ঘরে ঢোকার চেষ্টা করেছিল। এনগা সাহসিকতার সঙ্গে এক ধারালো জিনিস দিয়ে চোরের হাতে আঘাত করলে চোর পালিয়ে যায়। সে কোনো দামি জিনিস নেয়নি, শুধু কিছু মাটির পাত্র চুরি করেছিল। কিন ঘর পরীক্ষা করে দেখে মেয়েটির কাপড় আর জমানো টাকা পয়সা সব ঠিকই আছে। এর মানে হলো সে পালায়নি, বরং হয়তো তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন সিদ্ধান্ত নেয় নদীর ধারে যাবে। মুনের সাথে যেতে চাইলে কিন তাকে বাধা দেয় মুনের নিরাপত্তার কথা ভেবে। এখানে সিন কাট হলে দেখা যায় কিন কারাগারে এক কয়েদির সঙ্গে দেখা করতে এসেছে। কয়েদি বলে গ্রাম প্রধান গ্রাম শুদ্ধ করার জন্য এবং আত্মার প্রাদুর্ভাব কমানোর জন্য এক জ্যোতিষী ভাড়া করে এনেছে। কিন জাদুতে বিশ্বাস করে না, তবু সে জ্যোতিষীর সঙ্গে দেখা করতে যায়। জ্যোতিষী কিনকে একটি তাবিজ দেয় আর সতর্ক করে বলে যে ওই আত্মা রক্ত পিপাসু। কিন যখন জ্যোতিষীকে স্থানীয় গাছপালা নিয়ে প্রশ্ন করে, বিশেষ করে এক ধরনের ফল যেটা ওই এনকার জুতোয় লেগেছিল, ঠিক তখনই সেখানে মুন এসে পৌঁছায়। জ্যোতিষী বলে এই ফলটা শুধু এক জায়গাতেই জন্মায়, জায়গাটা পাহাড়ের ভেতর এক নির্জন জলপ্রপাতের কাছে। এই কথা শুনে মুনের মনে আশার আলো জ্বলে ওঠে। কিন আর মুন জলপ্রপাতের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে কিন পাথরের উপর তাজা রক্তের দাগ পায়। তা দেখে মুন আতঙ্কিত হয়ে পড়ে আর ভাবে এটা তার ভাতিজির রক্ত। কিন
তাকে শান্ত করার চেষ্টা করে, এটা বলে যে এটা কোনো পশুরও হতে পারে, কিন্তু তার মনে সন্দেহ থেকেই যায়। তারা সন্ধ্যা পর্যন্ত খোঁজ করেও কিছু পায় না। সেই রাতে কিন একটি অতিথিশালায় রাত্রি যাপন করে। জ্যোতিষীর দেওয়া ধূপের ধোঁয়া গ্রাম জুড়ে ছড়িয়ে আছে। ঘুমাতে গিয়ে কিনও গ্রামবাসীদের মতো একই উপসর্গ অনুভব করে। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে অস্থির হয়ে ওঠে। শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে আর ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে মনের ভাতিজি এনগা পানির ধারে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি বিভৎস হাত বেরিয়ে এসে তাকে পানিতে টেনে নিয়ে যায়। কিন তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু পানি থেকে কেবল একটি বিচ্ছিন্ন মাথা তার হাতে উঠে আসে। কিন আতঙ্কিত হয়ে জেগে ওঠে। বাস্তব আর স্বপ্নের সীমারেখা যেন ঝাপসা হয়ে যায়। পরদিন সকালে কিন এনগাকে খুঁজতে বাজারে যায়, কারণ মেয়েটির শেষ লোকেশন ছিল তার কাপড়ের দোকান। একজন গ্রামবাসী কিনকে জানায় সেদিন এনগা আগেভাগেই দোকান বন্ধ করে জলপ্রপাতের দিকে গিয়েছিল। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাওয়ার আগে এনগার সঙ্গে অন্য একটি মেয়ের তর্ক হয়েছিল। ওই মেয়েটির নাম টুয়েট। টুয়েট সাধারণ কেউ নয়, সে গ্রাম প্রধানের মেয়ে আর অনেক অহংকারী। কিন এবার টুয়েটকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায়। টুয়েট স্বীকার করে যে সেদিন মুনের ভাতিজির সঙ্গে ওর তর্ক হয়েছিল, কিন্তু সেটা নাকি কাপড়ের অর্ডার নিয়ে। টুয়েট বলে এনগা নাকি থাক নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার হুমকি দিয়েছিল। এখানেই নতুন একটি চরিত্র আসে যার নাম থাক। থাক একজন নৃত্যশিল্পী। সে বাঁশবনের ভেতরে একটি বাড়িতে থাকে এবং সে টুয়েটের বাগদত্ত। কিন আর মুন থাগের কর্মশালায় যায়। সেখানে তারা চমৎকার মাটির তৈরি জিনিস দেখে। একই ধরনের মাটির জিনিস এনগার ঘরে পাওয়া গিয়েছিল। কিন থাককে কিছুটা প্রেসার দিয়ে জিজ্ঞাসা করলে থাক সব বলে দেয়। সে জানায় টুয়েটের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিক ভাবে, কিন্তু সে কখনোই টুয়েটকে ভালোবাসেনি। সে আসলে এনগাকে ভালোবাসতো। এনগা গরিব ছিল, কিন্তু থাক তাকে নিজের আত্মার সঙ্গী মনে করত। সে গ্রাম প্রধানের কাছে গিয়ে এনগাকে বিয়ে করার অনুমতি চেয়েছিল, কিন্তু এতে গ্রাম প্রধান আর টুয়েট ভীষণ অপমানিত বোধ করে আর ক্রুদ্ধ হয়ে যায়। থাক ঠিক করেছিল বাগদান ভেঙে দিয়ে সে এনগাকে সঙ্গে নিয়ে পালাবে, কিন্তু তা আর হয়নি। এসব তথ্য পুরো ঘটনাকেই পাল্টে দেয়, কারণ এবার এনগার নিখোঁজ হওয়ার পিছনে একটি স্পষ্ট উদ্দেশ্য পাওয়া গেছে। টুয়েট খুব ঈর্ষান্বিত ছিল, কারণ এনগার জন্যই তার বাগদান ভেঙে যাচ্ছিল। এখানে কাপড়ের অর্ডারের গল্পটা পুরোপুরি মিথ্যে ছিল। আসল বিরোধ ছিল থাককে নিয়ে। এমনকি টুয়েট গুজবও ছড়িয়েছিল যে এনগা নাকি প্রেগনেন্ট ছিল, যাতে এনগাকে সমাজের সামনে অপমান করা যায়। কিন্তু থাক বলে যে এটা পুরোপুরি মিথ্যে। সব ঘটনা জানার পর কিন পুরো ঘটনাটা একের পর এক সাজায়। এনগার ঘরে চুরিটা কাকতালীয় ছিল না, হয়তো থাক কাউকে পাঠিয়েছিল যাতে তাদের সম্পর্কের প্রমাণ সরাতে পারে, কিংবা অন্য কেউ পাঠাতে পারে। কিনের মনে পড়ে চোরের হাতে আঘাত লেগেছিল। তাকে এখন এমন একজন মানুষ খুঁজতে হবে যার হাতে ক্ষত আছে। মন একটা পরিকল্পনা করে এই চোরকে ধরার জন্য। সে একটি ছুরি নিক্ষেপ করে প্রতিযোগিতার আয়োজন করে, যাতে ওই চোরকে ফাঁদে ফেলতে পারে। পরিকল্পনা কাজ করে যায়। কিন লক্ষ্য করে ডং নামের এক কুখ্যাত চোরকে, যার হাতে ব্যান্ডেজ। কিন তাকে অনুসরণ করে আর চুরি করা মাটির পাত্রগুলো খুঁজে পায়। সে ডংকে ধরে ফেলে। ভয় কাঁপতে কাঁপতে ডং স্বীকার করে সে চুরি করেছে, কিন্তু এনগাকে সে হত্যা করেনি। ডং আরো বলে গ্রাম প্রধান তার জীবন ধ্বংস করেছে। তারপর সে এক ভয়ঙ্কর গোপন কথা বলে। চুরি রাতে সে দেখেছিল প্রধানের স্ত্রী চুপি চুপি এনগার ঘর থেকে বের হচ্ছিল। এর মানে হলো এনগার নিখোঁজের সাথে গ্রাম প্রধানের পুরো পরিবারই জড়িত। এবার কিন গ্রাম প্রধানের স্ত্রী ও মেয়ের মুখোমুখি বসে। পরিস্থিতি এবার ভয়াবহ, টানটান, উত্তেজনাময় হয়ে ওঠে। কিন গ্রাম প্রধানের স্ত্রী এবং টুয়েটকে বলে সে এমন একজন সাক্ষী পেয়েছে যে টুয়েটকে জলপ্রপাতের কাছে এনগাকে মারতে দেখেছে। যদিও কিন কথাটা মিথ্যে বলেছে, কিন্তু এই কথা শুনে টুয়েট ঘাবড়ে যায়। ভয়ে সে কাঁদতে কাঁদতে স্বীকার করে যে এনগাকে সে হুমকি দিতে গিয়েছিল, যাতে এনগা থাগের থেকে দূরে থাকে। এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, আর রাগের মাথায় সে এনগাকে ধাক্কা দেয়। এনগা পাথরের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর অজ্ঞান হয়ে যায়। রক্ত দেখে টুয়েট ভেবে নেয় যে হয়তো এনগা মারা গেছে, তাই সে পালিয়ে যায়। তখন গ্রাম প্রধানের স্ত্রী নিজের মেয়েকে বাঁচাতে বলে যে এটা অসাবধানতা বশত একটি দুর্ঘটনা ছিল, আর এনগার দেহটা নিশ্চয়ই ভূতে নিয়ে গেছে। টুয়েটকে গ্রেফতার করা হয়, কিন্তু এনগার লাশ এখনো পাওয়া যায়নি। অতিরিক্ত কাজে চাপে ক্লান্ত কিনের হ্যালুসিনেশন হতে শুরু করে। ধূপের ঘন ধোঁয়ায় সে দেখে ডুবে যাওয়া ভূতটা, যা দেখতে ভয়ঙ্কর, আর সে তাকে আক্রমণ করছে। এমন সময় কিনের সহকারী এসে তাকে জাগিয়ে তোলে। সে কিছু পুরনো মামলার ফাইল নিয়ে এসেছে। কিন প্যাটার্ন খোঁজার চেষ্টা করে যে আগের কোনো কেসের সাথে এই কেসের সম্পর্ক আছে কিনা। ফাইল ঘেটে জানতে পারে 30 বছর আগে এক পরিবারকে দেশদ্রোহী হিসেবে দোষী সাব্যস্ত করে শিরোচ্ছেদ করা হয়েছিল। সেই পরিবারে মোট 14 জন সদস্য ছিল, যাদের সবাইকে মেরে ফেলা হয়েছিল। এই আদেশ দিয়েছিল তখনকার তরুণ গ্রাম প্রধান, যে বর্তমানেও গ্রাম প্রধান। এদিকে হঠাৎ নদীর পারে আরেকটি মাথাবিহীন দেহ পাওয়া যায়। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনও ভেঙে পড়ে, কারণ সে ভাবতে থাকে যে এটা তার ভাতিজি এনগার লাশ। কিন্তু কিন দেহটা পরীক্ষা করে এমন কিছু বিষয় লক্ষ্য করে যা অন্য কারোর নজরে আসেনি। লাশটির দেহের চামড়া এখনো মসৃণ। এনগা 1 সপ্তাহ আগে নিখোঁজ হয়েছে। যদি এটা এনগার লাশ
হতো তাহলে পানিতে 1 সপ্তাহ থাকার পরও দেহের চামড়া এমন মসৃণ থাকার কথা নয়। আর লাশটার মাথা কাটা হয়েছে খুব ধারালো অস্ত্র দিয়ে। কোনো ভূত নিশ্চয়ই খুব ধারালো অস্ত্র ব্যবহার করবে না কাউকে মারার জন্য। ফলে কিন বুঝে যায় এটা অ্যানগার দেহ নয়, নতুন করে হত্যা করা কোনো এক নারীর দেহ, যাকে ইচ্ছে করে অ্যানগার কাপড় পরানো হয়েছে যাতে সবাই ভাবে অ্যানগা মারা গেছে আর তার খোঁজ করা বন্ধ করে দেয়। তার মানে দাঁড়ায় অ্যানগা এখনো বেঁচে থাকতে পারে। কিন বুঝতে পারে ডং হয়তো কিছু লুকাচ্ছে। কিন ডং এর কাছ থেকে অ্যানগার গয়নার বাক্স পায়। সে আরো জানতে পারে ডং আর এক দাসী মিলে গ্রাম প্রধানের স্ত্রীকে ব্ল্যাকমেইল করছিল। ডং জলপ্রপাতের কাছে অ্যানগা আর টুয়েটের মধ্যে হওয়া ঝগড়াটা দেখেছিল। টুয়েট চলে যাওয়ার পর ডং বুঝেছিল অ্যানগা জীবিত কিন্তু অচেতন। সে তাকে বাঁচানোর বদলে একটি গুহায় লুকিয়ে রাখে যাতে টুয়েটের মার কাছ থেকে টাকা আদায় করতে পারে। ডং নিজেই অ্যানগার জুতো নদীর পারে ফেলে ভূতের গল্প বানায় যাতে সবাই ভাবে অ্যানগাকে ডুবে যাওয়া ভূত নিয়ে গেছে। পরে সে এক নির্দোষ নারীকে হত্যা করে অ্যানগার ভুয়া লাশ বানানোর জন্য। এদিকে টুয়েটের মা নিজের পরিবার আর মেয়ের সম্মান বাঁচাতে টাকা দিতে রাজি হয়, কিন্তু গোপনে সে ডংকে মারারও পরিকল্পনা করে। পরে সিনে কিন আর মুন লেডি ওংকে অনুসরণ করে গুহায় পৌঁছায় যেখানে অ্যানগাকে বেঁধে রাখা হয়েছে। এখানে কিন আর ডং এর মধ্যে তলোয়ার যুদ্ধ শুরু হয়। গুহায় জ্যোতিষীর দেওয়া ধূপ জ্বালিয়ে রেখেছিল ডং, ফলে ধূপের বিষে কিন দুর্বল হয়ে পড়ে। এদিকে লেডি ওং মেয়েটিকে মারতে গেলে মুন তার উপর ঝাঁপিয়ে পড়ে। শেষ মুহূর্তে কিন ডংকে কাটার উপর ফেলে দেয়, এতে ডং মারা যায় আর মুনও লেডি ওংকে আয়ত্ত করে ফেলে আর অ্যানকার জীবন বেঁচে যায়। এরপর পুলিশ এসে লেডি ওং ও টুয়েটকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মুন তার ভাতিজি অ্যানকাকে ফিরে পায়। গ্রাম প্রধানের পরিবারের অপরাধও প্রকাশ্যে ধরা পড়ে। কিন্তু এত কিছুর মাঝে ডুবে যাওয়া ভূতের রহস্য পুরোপুরি সমাধান হয় না। এবার কিন ধূপ নিয়ে ডাক্তারকে দিয়ে ল্যাবে পরীক্ষা করায়। ডাক্তার জানায় ধূপে এক বিরল বিষ আছে যা ভয়, বিভ্রম আর রক্তপাত ঘটায়। মানে ভূতের গল্পটা আসলে জ্যোতিষীর সাজানো নাটক। কিন তাকে ধরতে গেলে খুঁজে পায় না, কারণ ওই জ্যোতিষী বিপদের আঁচ পেয়ে আগেই পালিয়ে গেছে। সবশেষে নদীর পারে আরেকটি মাথাহীন দেহ পাওয়া যায় যা ছিল গ্রাম প্রধানের। এবার কিন বুঝে যায় যে 30 বছর আগের হত্যাকাণ্ডই আসলে সবকিছুর মূল চাবিকাঠি। গ্রাম প্রধান যে পরিবারকে মেরেছিল সেই পরিবারে 14 জন নয় 15 জন সদস্য ছিল। সেই পরিবারেরই একটি শিশু বেঁচে গিয়েছিল। সেই শিশুই বড় হয়ে জ্যোতিষী হয়ে ফিরে এসে প্রতিশোধ নিয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল জ্যোতিষী তাদের সবাইকে মেরেছে। গ্রাম প্রধান ছিল তার শেষ শিকার। শেষ সিনে আমরা দেখতে পাই কিন আর তার সহকারী উত্তরের দিকে রওনা দিয়েছে জ্যোতিষীকে ধরতে, যে এতগুলো লোককে খুন করেছে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। এটি কোনো ভূতের গল্প নয়, এটা ছিল ব্যথা আর প্রতিশোধের গল্প। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন।